আমরা একটু পড়াশোনা দেখব। আচ্ছা, আগের দিন শতকরা চ্যাপ্টারের একটা বেসিক ধারণা আমাদের তৈরি হয়েছিল যে শতকরা কি বা শতকরা কখন ব্যবহার করব, শতকরার ব্যবহারটা কোথায়। আমি বলেছিলাম দোকানে যে কোনো জিনিস কিনতে গেলে, ব্যাংকে হিসেব করতে গেলে, এলআইসি করতে গেলে, কোনো জায়গায় লোন নিতে গেলে শতকরার ব্যবহার আছে। অঙ্ক করি বা না করি শতকরা কিন্তু আমাদেরকে জানতেই হবে। আজকের আমাদের চ্যাপ্টারে অঙ্ক বইয়ে যে অঙ্কগুলো আছে ক্লাস 8-এর, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর বইয়ের কোষে দেখি 11 পাতা, 111 পাতায় সেখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা একে একে সলভ করব। একই রকম অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে, আর যে অঙ্কগুলো একটু অন্যরকম সেই অঙ্কগুলো আমরা এখানে করে দেব। তো প্রথম অঙ্ক দেখতে পাচ্ছি কি, একটা অঙ্ক রয়েছে আমার কাছে 50 টাকা আছে। 1 নম্বর অঙ্ক দিকে তাকাও। আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম? তাহলে আমার কাছে কত টাকা ছিল? 50 টাকা। আমি কত টাকা খরচ করেছি? 12%। কার 12%? আমার কাছে যত টাকা ছিল তার 12%। তাহলে আমরা এখানে প্রথম একটা কথা লিখব, আমার কাছে 1 নম্বর অঙ্ক, আমার কাছে মোট 50 টাকা ছিল। আমার কাছে কত টাকা ছিল? 50 টাকা। আমি পেন কিনতে খরচ করেছি কত? পেন কিনতে খরচ করেছি 50 টাকার 12%। আচ্ছা, 12% মানে কি? 12% মানে হলো 100 টাকা যদি আমার কাছে থাকতো তাহলে আমি কত টাকা খরচ করে দিয়েছি? তাহলে 12 টাকা খরচ করে দিয়েছি। তাহলে আমি খরচ করেছি কি 50 টাকার 12%, 100 টাকার নয়। তাহলে হবে কত? 50 গুণিত 12 বাই কত রে? 100। 0 0 কাটলাম, 5 দুগুণে 10, 2-কে 12 কাটলাম, কত হলো? 6। তাহলে কত টাকা আমি খরচ করেছি পেন কেনার জন্য? 6 টাকা। সোজা হিসাব। 12% মানে হলো 100 টাকা যদি দাম হয়, আমার কাছে যদি 100 টাকা থাকে তাহলে আমি খরচ করেছি কত? 12 টাকা। এবার আমার কাছে যদি 50 টাকা থাকে তাহলে কত খরচ করেছি? 6 টাকা হিসাব। তাহলে আমার কাছে 50 টাকা ছিল, আমি 50 টাকার 12% কী করলাম? পেন কিনতে খরচ করলাম। তাহলে আমার কাছে এখন টাকা কত আছে? আমার কাছে টাকা আছে 44 টাকা। কি করে পেলাম? এখন আমার কাছে টাকা আছে কত? 50 থেকে 6 টাকা বাদ দিয়ে দেব, কত? 44 কয়েকার টাকা। হয়েছে? নেক্সট অঙ্ক, নেক্সট 2 নম্বরের অঙ্ক, এটা তোমরা টুকে নাও। বিদেশ থেকে একটি মেশিন আনতে 120% খরচ করতে হয়, কর দিতে হয়। বিদেশ থেকে একটি মেশিন আনতে 120% কর মানে কি? ট্যাক্স। কর মানে কি? এটা নিয়ম। মানে অন্য দেশ থেকে যদি কোনো মাল আমি ভারতে নিয়ে আসি তাহলে কি করতে হবে? আমাদেরকে বেশি পরিমাণ ট্যাক্স দিতে হবে, মনে থাকবে? তার মানে 120% ট্যাক্স বলতে কি বোঝানো হচ্ছে? যে যদি 100 টাকার দামের কোনো জিনিস তুমি নিয়ে এসো তাহলে তোমাকে দিতে হবে কত? 120 টাকা দিতে হবে। ভালো করে বোঝ। যদি জিনিসটার দাম কত হয়? 100 টাকা হয়, তাহলে তুই যখনই নিয়ে আসবি তোকে ট্যাক্স দিতে হবে কত? 120 টাকা। তাহলে জিনিসটার দাম ছিল 100 টাকা, ট্যাক্স লাগলো কত? 120 টাকা। তাহলে টোটাল দিতে হবে কত? 220 টাকা। মনে থাকবে? তাহলে যদি 100 টাকা দাম হয় তাহলে লাগবে কত? 120 টাকা। 120% মানে তো সেটাই। 5% মানে যদি 100-র মধ্যে 5 হয় তাহলে 120% মানে কত? 100-র মধ্যে 120। ভাব, যত দাম তার থেকে বেশি ট্যাক্স লাগছে। এটাই নিয়ম। বাইরে থেকে কোনো মাল নিয়ে এলে পরে আমাদেরকে বেশি ট্যাক্স লাগে। কেন বলতো? তার কারণ হচ্ছে সরকার চাইবে যে আমাদের দেশের জিনিসটা তুমি আমাদের কাছে ব্যবহার করো। অন্য দেশের যদি কোনো জিনিস তুমি বেশি ব্যবহার করো তাহলে অন্য দেশের কোম্পানির লাভ হবে। তার মানে অন্য দেশের
কাছে বেশি টাকা চলে যাবে। তার মানে আমাদের দেশের টাকা তুমি অন্য দেশকে দিয়ে দিচ্ছ, তাহলে তোর জন্য ট্যাক্সটা বেশি করে দিচ্ছে, যাতে করে মানুষ না কিনতে যায়, যাতে ভারতের জিনিস ভারতে থাকে। তুমি বিক্রি করো গাও অন্য দেশে, যাতে বিক্রি করলে ভারতে, ধরলে বাংলাদেশে যদি আমাদের কোনো একটা মোটরসাইকেল এখানকার তৈরি, হিরো কোম্পানি হতে পারে, টিভিএস কোম্পানি হতে পারে, বা যে কোম্পানিগুলো আছে, বাজাজ হতে পারে, ওই কোম্পানির গাড়িগুলো যদি বাংলাদেশে গিয়ে আমরা বিক্রি করি, তাহলে কি হবে? বাংলাদেশের লোকে যদি কেনে, তাহলে বাংলাদেশের টাকাটা আমাদের ভারতে ঢুকবে। তার মানে কি? তাহলে আমাদের তো দেশের ইনকাম হবে, কোনো একটা কোম্পানির ইনকাম হচ্ছে, মানে আমাদের দেশের ইনকাম হচ্ছে। ওই জন্য দেখবি ভারত সরকার এখন বর্তমানে বাইরের কোম্পানিগুলোকে বলছে, তোমরা এখানে এসো, এখানে ফ্যাক্টরি বানাও, এই মালগুলো তৈরি করো, নিয়ে বাইরে যেয়ে বিক্রি করো। তৈরিটা ভারতে করতে হবে, তাহলে আমরা ট্যাক্সটা পাবো, এখানকার লোকের কাজ পাবে। এটা সরকারের স্ট্র্যাটেজি থাকে। ওই জন্যে অন্য বাইরের দেশের কোনো জিনিস যখন এখানে নিয়ে আসবো, তখন আমাদেরকে প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হয়। আমাদের কেমিস্ট্রিতে প্রচুর পরিমাণে বিদেশের বইয়ের প্রচলন আছে। কিছু কিছু বই আছে যেগুলোর দাম কয়েক হাজার টাকা আমাদেরকে কিনতে হয়েছে। কেন? তার কারণ হচ্ছে ওই বইগুলোর ডলার, এমনিতেই ডলারের দাম, তারপর আবার আনতে গিয়ে অনেক ট্যাক্স দিতে হয়েছে। সেক্ষেত্রে প্রচুর দাম হয়ে গেছে বই। ভারতে ওই বইগুলো হয়তো 600, 700, 800 টাকা করে দাম। আমার কাছে একটা বই আছে, ক্লেইডেনের বই বলা হয়, বিখ্যাত বই। সেই বইটা আমার দাম আছে 2400 টাকা, প্রায় 2500 টাকা দাম। কেন? ওটা ডলারে। বিখ্যাত কিছু বই আছে, সব ডলারে। সো এইগুলো তোকে বিদেশ থেকে আনতে গেলে কী করতে হবে? ট্যাক্সটা বেশি দিতে হবে। তার জন্য এখানে 120% ট্যাক্স দিতে হয়েছে। তার মানে 100 টাকা দাম, ট্যাক্স লাগলো 120 টাকা, টোটাল দাম হলো কত? 200। এবার যদি 500 টাকা দাম হতো, তাহলে ট্যাক্স কত লাগতো? 500 এর 120%। এবার আমাদের এখানে মেশিনটার দাম কত বলেছে? 300,000, মানে কত? 3 লাখ টাকা। তাহলে আমরা প্রথমে কি লিখব? আমরা প্রথমে লিখব মেশিনটির দাম বিদেশে কত। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা লিখছি। 2 নম্বর অঙ্ক ভালো করে তাকাও। বিদেশে মেশিনটির দাম কত? 3 লক্ষ টাকা, নাকি রে? আচ্ছা, করের পরিমাণ, তাহলে কত হবে? 3 লাখের কত পার্সেন্ট? 120%, নাকি? তাহলে 3 লক্ষ গণিত 120 ডিভাইডেড বাই কত? 100 টাকা। তাহলে 0 0 কাটলাম, তাহলে 12 3 12 কত? 36, 0 0 0 0। তাহলে কত টাকা লাগলো ট্যাক্স? কত টাকা ট্যাক্স লাগলো রে? 3,60,000 টাকা। ভাব, বিদেশে যে জিনিসটার দাম ছিল 3 লাখ টাকা, আমাকে ট্যাক্স লাগলো কত? 3,60,000 টাকা। তার থেকেও বেশি লাগারই তো কথা না? তাহলে এখন দাম কত হবে? এখন এখানে মেশিনটির দাম হবে কত? দাম হবে 3 লক্ষ টাকা তো লাগবেই, আবার ট্যাক্স লাগবে কত? 3,60,000 টাকা। মোট কত লাগবে? মোট লাগবে 6,60,000 টাকা। মনে থাকবে? অঙ্কটা টুকে নাও। তাহলে বিদেশে মেশিনটির দাম কত হলো? 3 লক্ষ টাকা। ছাড়, ট্যাক্সের পরিমাণ কত? এটা কর মানে হচ্ছে ট্যাক্স। এটা আমি ইংরেজিতেও লিখে দিলাম, অনেক সময় পরে বুঝতে পারবি না। তাহলে ট্যাক্সের পরিমাণ কত হলো? 120%। তাহলে আমার দাম ছিল 3 লাখ টাকা, তাহলে 3 লক্ষ টাকার 120%। তাহলে 3 লক্ষ গণিত 120 ডিভাইডেড বাই কত হলো? 100। তাহলে ট্যাক্স লাগলো কত? 3,60,000 টাকা। তাহলে দাম ছিল 3 লাখ টাকা, আবার ট্যাক্স লাগলো 3,60,000 টাকা। তাহলে টোটাল কত হলো? 6,60,000 টাকা। তাড়াতাড়ি টুকে নাও, এটা 3 এর দাগের অঙ্কগুলোর দিকে তাকাও। 3 এর দাগে কি বলেছে? হিসেব করে মান লিখি 80 টাকার 15%। কত? 3 এর দাগের 1 অঙ্কটা দিকে তাকাও। 80 টাকার 15%। তাহলে কি লিখবো?
80 লিখবো, গণিত কত 15 বাই কত 100, 0 0 কাটলাম, 5 3 15, 5 2 10, 2 কে 8 দিয়ে কাটলাম, কত হলো 4, তার মানে 12 টাকা। 2 নম্বর অঙ্কটা আমি করব না, 2 নম্বর অঙ্কটা একই আছে, 215 টাকার 12%, এই অঙ্কটা তোমাদেরকে করতে হবে। আমি 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কতে কি আছে, 37.8 লিটারের 110%, তাহলে আমরা কি লিখব, 37.8 গণিত 110 ডিভাইডেড বাই কত 100 লিটার। তাহলে প্রথমে আমরা কি করব, একটা শূন্য কেটে দেব, হয়েছে। তারপর ভালো করে তাকাও, 11কে এটা দিয়ে গুণ করব, তাহলে কত হবে, 8 11 88, হাতে থাকলো 8, 7 11 77 আর 8 85 5, হাতে থাকলো 8, 3 11 33 আর 8 হয় 41। ভালো করে দেখো পয়েন্টটা ক ঘর আগে আছে, 1 ঘর আগে আছে, তাহলে আমরা পয়েন্টটা ক ঘর আগে দেবো, 1 ঘর আগে। নিচেতে কত লিখবো 10, এবার 10 দিয়ে ভাগ করছি মানে পয়েন্টটা আরও 1 ঘর পিছিয়ে যাবে, তার মানে 44.58 লিটার হবে। আচ্ছা 4 নম্বর অঙ্কটাও খুব সহজ অঙ্ক, 4 নম্বর অঙ্কটাও তোমাদেরকে করতে হবে। কি আছে 4 নম্বর অঙ্কে, 480 গ্রামের 200%, তাহলে লিখতে হবে কি 480 গণিত 200 ডিভাইডেড বাই কত 100। এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে, টুকে নাও এই অঙ্কটা। তাহলে বাকি যে অঙ্কগুলো আমরা এখানে করলাম না সেই অঙ্কগুলো তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এবং যদি কোনো সময় আটকে যায় তাহলে সেই অঙ্কটার জন্য কমেন্ট করতে হবে এই ভিডিওর লিঙ্কে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব কত নম্বর অঙ্কে, 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে 1 নম্বর অঙ্কটার দিকে তাকাও, বলছে 2.25 টাকা মানে 2 টাকা 25 পয়সা, 5 টাকার শতকরা কত লিখি, ভালো করে দেখো, 2 টাকা 25 পয়সা, 2 টাকা 25 পয়সা কার মধ্যে, 5 টাকার মধ্যে কত, তাহলে যত টাকার মধ্যে বলবে বা যতর মধ্যে বলবে সেটা সবসময় কোথায় হবে, সেটা সবসময় নিচে হবে। তাহলে নিচেতে কত হবে 5। ভালো করে অঙ্কটা দেখো, অঙ্কটা বইয়ে দেখো, 111 পাতার কোষে দেখি 11 ক্লাস 8-এর 4-এর দাগের 1-এর অঙ্ক, 2.25 টাকা, তার মানে কত 2 টাকা 25 পয়সা, সেই 2 টাকা 25 পয়সাটা 5 টাকার কত পার্সেন্ট, তার মানে কত টাকার মধ্যে জিজ্ঞেস করেছে, 5 টাকার মধ্যে জিজ্ঞেস করেছে, তাহলে 5 টাকাটা হবে কোথায়, নিচেতে, আর উপরে কত হবে 2.25। শতকরা কত, আচ্ছা বলো 5 টাকার মধ্যে যদি 2 টাকা 25 পয়সা হয় তাহলে 100 টাকার মধ্যে কত হবে, 100 দিয়ে গুণ করে দেবো, 100 দিয়ে গুণ করা মানে পার্সেন্টেজ চলে আসে, আর 100 দিয়ে ভাগ করে দিলে পার্সেন্টেজ উঠে যায়, মনে থাকবে। তাহলে এর মানেটা কি, আমাকে বলেছে 5 টাকার মধ্যে যদি 2 টাকা 25 পয়সা হয় তাহলে 100 টাকার মধ্যে এটা কত, তাহলে আমরা কি করব, 5 টাকা নিচেতে থাকবে, 2 টাকা 25 পয়সা কোথায় থাকবে, উপরে থাকবে, আর 100 টাকার মধ্যে হিসাব করছি এই অঙ্কটা। তাহলে উত্তর কত হবে, এই দশমিক তুলে দিয়ে নিচেতে কত হয়ে যাবে রে, 100 হবে তো, 100 100 কেটে গেল, 225কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 দিয়ে ভাগ করলে হয় 45, মনে থাকবে 45 টাকা। তার মানে 5 টাকার মধ্যে 2 টাকা 25 পয়সা যা, আর 100 টাকার মধ্যে 45 টাকাও তাই, মনে থাকবে। এই অঙ্কটা আবার অন্যভাবে করতে পারি আমরা, 5 টাকার মধ্যে 2 টাকা 25 পয়সা, তাই তো, তাহলে 1 টাকার মধ্যে কত হবে, 2 টাকা 25 পয়সা বাই কত রে, 5, তাহলে 100 টাকার মধ্যে কত হবে, 2 টাকা 25 পয়সা ডিভাইডেড বাই 5 গণিত 100, ঢুকেছে, এটাই তো শতকরা, 100-র মধ্যে হিসাব করাটাই হচ্ছে কি শতকরা। তাহলে আমরা দুইভাবে অঙ্কটা করতে পারি, এইভাবেও করতে পারি, ওইভাবেও করতে পারি। এই নিয়মটাকে বলা হয় ঐকিক নিয়ম। কেন,
5 টাকার মধ্যে 2 টাকা 25 পয়সা আমাকে বের করতে হবে 100 টাকার মধ্যে। এই 100 টাকার মধ্যে কত হবে সেটা বের করার আগে আমরা দেখ 1 টাকার মধ্যে কত হবে সেটা বের করে নিয়েছি। তাহলে 1 এর মধ্যে হিসাব করা সেটাই তো কি ঐকিক নিয়ম, আর 100-র মধ্যে হিসাব করা সেটাই কি শতকরা। মনে থাকবে? তাহলে দেখ আমাকে দিয়ে দেওয়া হয়েছে কত 5 টাকার মধ্যে 2 টাকা 25 পয়সা, আর আমাকে বের করতে বলেছে 100 টাকার মধ্যে কত শতকরা বের করতে বলেছে, মানে 100 টাকার মধ্যে কত সেটা বের করতে বলেছে। তার আগে আমরা বের করে নিয়েছি কত 1-এর মধ্যে কত, 1-এর মধ্যে কত। তো 1-এর মধ্যে বের করার প্রসেসটাই হচ্ছে কি ঐকিক নিয়ম। তাহলে আমরা এই পদ্ধতিতেও বের করতে পারি, আবার ছোট্ট করে এইভাবেও আমরা বের করে নিতে পারি। কিন্তু মাঝখানে আমার একটা কথা মাথায় রাখতে হবে যে নিচেতে যদি টাকা হয় তাহলে উপরেও কিন্তু টাকা করতে হবে, আর উপরে যদি পয়সা হয় তাহলে নিচেতেও কিন্তু পয়সা করতে হবে, না হলে হবে না। মানে তোমাকে যদি বলে দেয় 5 টাকার মধ্যে 50 পয়সা, 5 টাকার মধ্যে 50 পয়সা, তাহলে আমি কিন্তু লিখতে পারবো না এইভাবে। 5 টাকার মধ্যে 50 পয়সা লিখতে পারবো না, কারণ এটা পয়সাতে আছে আর এটা টাকাতে আছে। হয় দুটোকেই পয়সা করতে হবে অথবা দুটোকেই টাকাতে করতে হবে। মনে থাকবে? আমি এটাকে লিখতে পারি কিভাবে, 50 পয়সা নিচেতে 5 গণিত 100, এটাকেও 100 পয়সা করে 100 পয়সা দিয়ে গুণ করে দিলে এটাও পয়সা হয়ে গেল। তখন আমি এটা করতে পারবো। বুঝতে পেরেছিস? 50টাকে 50 পয়সা আছে, নিচেতে কত আছে 5 টাকা। তোকে জিজ্ঞেস করেছে 5 টাকার মধ্যে 50 পয়সা, তাহলে কি করবি? তাহলে টাকাটাকে তুই পয়সা করতে পারিস। তাহলে টাকাটাকে পয়সা করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে এইটা কিন্তু আমাদের ভুল, এটা কিন্তু ঠিক। মনে থাকবে? তাহলে 5 টাকার মধ্যে 5 টাকা মানে কত 500 পয়সা, তাহলে 500 পয়সার মধ্যে কত 50। আমাকে লিখতে হবে কত 500 টাকা, 500 পয়সার মধ্যে 50। আমি 5 টাকার মধ্যে 50 পয়সা লিখতে পারবো না, কারণ উপরটা পয়সা নিচেরটা টাকা। আবার উপরটা পয়সা নিচেরটা টাকা, বা নিচেরটা পয়সা উপরটা টাকা হয়ে গেলেও হবে না। তোকে কি করতে হবে? দুটোকেই সেম করতে হবে। মনে থাকবে? তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা কি আছে? 2 নম্বর অঙ্কটা এইটাই, যেটা বলতে যাচ্ছিলাম সেটাই। 2 নম্বর অঙ্কটাতে দেখো লেখা আছে 85 গ্রাম 17 কিলোগ্রামের কত শতকরা। তার নিচেতে কত হবে 17 কেজি, আর উপরে কত রে 85 গ্রাম। হবে? হবে কি? হবে না। তাহলে আমাকে কি করতে হবে? এটা 100 দিয়ে গুণ করলেই তো পার্সেন্টেজ আসবে, কিন্তু ক্যালকুলেশন হবে কি? ক্যালকুলেশন হবে না। কি করতে হবে? 85 গ্রামটা 85 গ্রামই থাকুক। আচ্ছা 17 গ্রামটাকে আমি 1000 দিয়ে গুণ করে দেবো। 1000 দিয়ে গুণ করলে কত হবে? কেজি থেকে গ্রামে করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 17 কেজি যদি থাকে তাহলে 1000 দিয়ে গুণ করলে কত হবে রে? এটা গ্রামে চেঞ্জ হয়ে গেল। আর কোনো অসুবিধা আছে? এবার 100 দিয়ে গুণ করে দেবো, নিয়ে পার্সেন্টেজ লিখে দেবো। দেখ গ্রাম গ্রাম চলে গেল, এখানকার কত 2 শূন্য 2 শূন্য চলে গেল। 5 7 কত রে 85।